জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে ঠিক যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। পাহাড়ে অস্থিতিশীল হওয়ার ঘটনা তদন্ত করবে উচ্চ ক্ষমতার কমিটি। দোষী কাউকেই ছাড়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, কোনো অবস্থাতেই পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা যাবে না। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ পাহাড়ে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই যেই ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়। এদিকে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামে। শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করছে পাহাড়িরা। অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া রাঙামাটিতে জারি রয়েছে ১৪৪ ধারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় যোগ দিতে রাঙামাটি গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা এই অবরোধের প্রভাব পড়েনি পার্বত্য জেলা বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণায় তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বিচার বিভাগ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জাতির সামনে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরতেই অভিভাষণের আয়োজন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতিরা, ছিলেন দেশের নিম্ন আদালতের বিচারকরাও। শুরুতে বিচার বিভাগের সমস্যা ও নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিচারকরা। এ সময় ঢালাও মামলা ও আদালত চত্বরে আসামিদের উপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করারই স্বাধীন বিভাগের পূর্বশর্ত। আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি, যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে।
দেশে বর্তমানে সংবিধান সংস্কার নয়, নতুন গঠনতন্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ছাত্র বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। তাদেরকে আস্থার মধ্যে নিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো আস্থার মধ্যে নিতে হবে যে আপনারা এই গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা শুনেছেন আমার সেই কথা। আমি বলেছি এখানে বিএনপির অবদান আছে, বিএনপির কর্মীরা মরেছে, জামাত ইসলামের কর্মীরা মারা গেছে, হেফাজতে ইসলামের কর্মীরা অংশগ্রহণ করেছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা গণ অভ্যুত্থান, ওই গণের মধ্যে তারা সকলে হাজির আছে। তো তারা থেকে শুরু থেকেই তো তাদের কাছে পরামর্শ নেওয়ার কথা ছিল। আপনি শুরু থেকে একটা সরকার বানিয়েছেন, তাদেরকে প্রতিপক্ষ তৈরি করেন। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নেই, তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, এবছরের সাধারণ অধিবেশন বৈষম্যহীন বাংলাদেশকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। আন্দোলন সংগ্রাম করে যেমন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তেমনি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনও চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। আমরা যদি এইভাবে অগ্রসর হতে পারি, চিন্তাভাবনা করতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে বিজনেস সার্কেলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করার পক্ষে রয়েছে গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের পর রাষ্ট্র সংস্কারের যেই সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে নূর বলেন, দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র হিসেবেই ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা আসছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলীর আকার বৃদ্ধির পরামর্শ দেন ডাকসুর সাবেক এই ভিপি। সভায় আইনজীবী অধিকার পরিষদের 101 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নূর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon.tv।